10 জেলায় পানিবন্দী 42 লাখের বেশি মানুষ। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ফেনী, নোয়াখালী ও চট্টগ্রামে। বন্যা কবলিত প্রায় সব এলাকায় বিদ্যুৎহীন। পানি বাড়তে থাকায় ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে ছুটছেন দুর্গতরা। নোয়াখালীর পরিস্থিতি জানবো, সেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আবু নাসের। নাসের, নোয়াখালীর কি পরিস্থিতি জানাবেন? বিশেষ করে দুর্গত এলাকায় যারা আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে সেখানে কি পরিস্থিতি? সেখানে খাবার পানিরও সংকট রয়েছে আমরা জানতে পেরেছি, সেগুলো কি সমাধান করা সম্ভব হয়েছে কিনা? নোয়াখালীতে সরকারি হিসেবে প্রায় 502টি আশ্রয়কেন্দ্রে মানুষজন আশ্রয় নিয়েছে এবং এইসব আশ্রয়কেন্দ্রে প্রায় 80,000 মানুষ আশ্রয় নিয়েছেন বলে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান সকালে জানিয়েছেন। তো আমি এখন আছি একটি বেসরকারি আশ্রয়কেন্দ্র, যেটি জেলা প্রশাসনের পক্ষ থেকে কিংবা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এটিকে আশ্রয়কেন্দ্র হিসেবে তালিকায় রাখা হয়নি। অথচ এরকম অসংখ্য আশ্রয়কেন্দ্র রয়েছে অস্থায়ী, যেগুলোতে বড় দালান আশ্রয়কেন্দ্র, যেগুলোতে লোকজন আশ্রয় নিয়েছেন। এবং এটি কামাল কমপ্লেক্স লক্ষ্মীনারায়ণপুর এলাকার, এটি মূলত একটি মাদ্রাসা। এই মাদ্রাসাতে গতকাল থেকে প্রায় অর্ধশত নারী পুরুষ শিশুরা আশ্রয় নিয়েছেন এখানে, এবং তাদেরকে এই স্থানীয়ভাবে এখান থেকেই খাওয়া দাওয়া 3 বেলা করানো হচ্ছে, নাস্তা করানো হচ্ছে। তাদের বিষয়গুলো যেহেতু এটি একটি কমপ্লেক্স, এখানে মাদ্রাসা, এখানে বিশুদ্ধ পানি এবং অন্যান্য সব সুযোগ সুবিধা রয়েছে, তারাই নিশ্চিত করতেছে। কিন্তু সরকারিভাবে যেসব আশ্রয়কেন্দ্র করা হয়েছে বা অসংখ্য স্কুলে অস্থায়ীভাবে আশ্রয়কেন্দ্র করা হয়েছে, সব জায়গাতে আসলে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী কিংবা পর্যাপ্ত খাওয়ার, শিশুদের খাওয়ার, বয়স্কদের ওষুধ, যারা অসুস্থ রয়েছেন, এগুলো পৌঁছানো আসলে কঠিন হয়ে গেছে। এবং অনেক আশ্রয়কেন্দ্র আসলে অনেক পানির মধ্যে হওয়ার কারণে, নিমজ্জিত থাকার কারণে আশ্রয়কেন্দ্রে ত্রাণ সামগ্রী সময় মতো পৌঁছানো একটা বড় চ্যালেঞ্জের কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও এই আশ্রয়কেন্দ্রটি অপেক্ষাকৃত উঁচু জায়গা হওয়াতে এখানে সহজেই সবকিছু মানুষ আসতেও সহজ হচ্ছে, এখানে এদের নিজস্ব ব্যবস্থাপনায় ওনারা করছেন। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, শুধু না, এখানে সমস্ত পেশাজীবী সংগঠন, যুব সংগঠন এবং বিবেকবান মানুষ যারা রয়েছে সামাজিক সাংস্কৃতিক সংগঠনের, তারা কিন্তু আজকে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে যে যার সামর্থ্য অনুযায়ী। পাশাপাশি রাজনৈতিক দল হিসেবে জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে আজকে কিন্তু নোয়াখালীর ব্যাপক এলাকাতে ত্রাণ কার্যক্রম তার দলের লোকজন চালাচ্ছেন। এবং জামায়াতে ইসলামের কেন্দ্রীয় আমির গতকাল চৌমুনি এলাকাতে ত্রাণ কার্যক্রম পরিদর্শন করেছেন। আজকে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা মহোদয় এখানে আজকে ত্রাণ কার্যক্রম থেকে শুরু করে সার্বিক বন্যা পরিস্থিতি তদারকি করবেন এবং এই এলাকার মানুষের সাথে, প্রশাসনের সাথে, রাজনৈতিক নেতাদের সাথে বিকেল 5টায় জেলা প্রশাসকের কার্যালয়ে মত বিনিময় করবেন এবং সেখান থেকে তিনি বেশ কিছু নির্দেশনা দেবেন বলে আমরা জানতে পেরেছি। তবে এখন হচ্ছে সবচাইতে বড় যে চ্যালেঞ্জ, সেটি হচ্ছে যে দুর্গত এলাকার অসংখ্য মানুষ এখনও বাড়িঘরের মধ্যে পানিবন্দী হয়ে আটকা পড়ে আছেন এবং রাস্তাঘাট একেবারে অনেকটা তলিয়ে যাওয়ার কারণে, অনেক রাস্তার উপরে 5 ফুট, 6 ফুট, 7 ফুট পানিও উঠে যাওয়ার কারণে আসলে মানুষকে আশ্রয়কেন্দ্রে, এখনও অনেক মানুষ আসতে চাচ্ছে কিন্তু আশ্রয়কেন্দ্রে আসতেও কষ্ট হচ্ছে। তো তাদেরকে নিরাপদে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসাটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। পাশাপাশি যারা অসুস্থ রয়েছে, যারা বৃদ্ধ রয়েছেন, যারা শিশু রয়েছেন, তাদের জন্য আমরা জানি বিশেষ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। এই বিষয়গুলোকে বিশেষায়িত করে যার যেটুকু চাহিদা ওই অনুযায়ী যদি শিশু খাদ্য, বয়স্কদের জন্য যা প্রয়োজন সেটি, এবং যে অসুস্থ যারা রয়েছেন তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা যায়, তাহলে কিন্তু এই মানুষগুলোর দুর্ভোগ কিছুটা কমবে। ইতিমধ্যে সিভিল সার্জন জানিয়েছেন যে এখানে 88টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। পাশাপাশি যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এখানে কাজ করছেন। এ হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ। নোয়াখালী থেকে জানাচ্ছেন সহকর্মী আবু নাসের। এবার চট্টগ্রামের বন্যা পরিস্থিতি জানবো, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, চট্টগ্রামের পরিস্থিতি জানাবেন, বিশেষ করে আশ্রয় কেন্দ্রে সেখানে কত মানুষ এই মুহূর্তে রয়েছেন, তাদের দুর্ভোগের চিত্র কেমন? সকাল থেকে আসলে চট্টগ্রামে বৃষ্টি নেই, ফলে পানি আস্তে আস্তে নামতে শুরু করেছে। বিশেষ করে যে সমস্ত এলাকা দুর্গত ছিল, আমরা যেটা বলছিলাম এতক্ষণ ধরে, ফটিকছড়ি,
হাটহাজারী এই সমস্ত এলাকায় আসলে পানি অনেকটা নেমে গেছে এবং সেখানে আমরা দেখেছি যে যে সমস্ত আশ্রয়কেন্দ্র আছে দুর্গত মানুষজন সেখানে আশ্রয়কেন্দ্রের অবস্থা তারা আশ্রয় নিয়েছে। বলা চলছে সরকারি তরফ থেকে আমাদের বলা হয়েছে হাটহাজারীতে 20টা আশ্রয়কেন্দ্র সরকারি তরফ থেকে রেডি রাখা প্রস্তুত রাখা হয়েছে। আশেপাশে যে সমস্ত স্থানীয় স্কুল কলেজ আছে সেখানেও তারা আশ্রয়কেন্দ্র হিসেবে সেগুলো ব্যবহার করছে। আমরা কয়েকটা আশ্রয়কেন্দ্র দেখেছি, বিশেষ করে ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ে যে আশ্রয়কেন্দ্র সেখানে আমরা দেখেছি সহস্রাধিক মানুষ আশ্রয় নিয়েছিল, নারী পুরুষ এবং শিশুরা। সেখানে বিভিন্ন শিশু সদনের শিশুদেরকে নিয়ে আসা হয়েছে এবং আমরা দেখেছি চট্টগ্রাম শহর থেকে যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা সেখানে ত্রাণ সামগ্রী নিয়ে গিয়েছে, তারা উদ্ধার কার্যক্রম চালিয়েছে এবং সেখানে তারা যথেষ্ট পরিমাণ ত্রাণ দিতে আমরা দেখেছি। এবং এ পর্যন্ত ওই এলাকায় 2 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। 3টা শিশু নিখোঁজ ছিল, 2 জনকে পাওয়া গেছে এবং একজনকে নিখোঁজ আছে, তাকে ধরে নেওয়া হচ্ছে, সে মারা গেছে। আরেকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধ মারা গেছে হাটহাজারীতে। এর বাইরে আসলে হতাহতের আমরা বড় কোনো খবর পাইনি। অন্যদিকে চট্টগ্রামের যে রাঙ্গুনিয়ায় মানুষ আতঙ্কে আছে, বিশেষ করে রাউজান রাঙ্গুনিয়ার মানুষ, যেহেতু এখানে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের যে পানি ছেড়ে দেওয়ার একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে, সেটা আসলে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এবং যারা সংশ্লিষ্ট আছে তারা বলছেন সেখানে পানি ছাড়ার মতো পরিস্থিতি এখনও হয়নি। এখন পর্যন্ত পানির উচ্চতা 106 ফিট। তারা বলছেন 109 থেকে 10 ফিট হলে পানি ছাড়বে, সেক্ষেত্রে আগামীকাল পর্যন্ত পানি উচ্চতা তাদের স্বাভাবিকের মধ্যে থাকবে বলে তারা ধারণা করছে এবং তারা বলছেন পানি ছাড়লেও কম পরিমাণে ছাড়া হবে এবং সেটা বড় ধরনের কোনো ক্ষতি হবে না বলে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ।